সবার জন্য রইল শুভেচ্ছা। আজকে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প, হিঙে কচুরি। খানিক পরে সে একটা ঘটি উনুনের মুখে বসিয়ে চা তৈরি করে গ্লাসে আঁচল জড়িয়ে চুমুক দিয়ে চা খেতে লাগলো। আমায় একবার বললেও না আমি চা খাবো কিনা। অবশ্য আমি চা খাই নে, চায়ের স্বর খাই। মা আমায় চা খেতে দেয় না। চায়ের মধ্যে যে দুধের স্বর ভাসে, মা তাই আমাকে তুলে দেয়। প্রভা গল্প করতে লাগলো ওদের দেশের বাড়িতে কত গরু ছিল, কতখানি দুধ ওরা খেত, ওদের বাড়ির ধারে ওদের নিজেদের পুকুরে কত মাছ ছিল, আর সেসব দেখতে পাবে না ও। হঠাৎ প্রভা একটা আশ্চর্য কাণ্ড করে বসলো। বললে, অম্বল দিয়ে দুটো ভাত খাবে? আমি ভয় ভয় বললাম, খাবো, কুসুম টের না পায়। প্রভা হেসে বলে, কুসুমেরও তো ভয় কিসের? টের পায় তো কি হবে, তুমি খাও বসে। আমি সবে চালতের অম্বল দিয়ে ভাত মেখেছি, এমন সময় কুসুমের গলার শব্দ শোনা গেল। ও প্রভাদি, বামুনদের সেই খোকা তোর এখানে আছে? ওকে বাড়ি পাঠিয়ে দি, কতক্ষণ এসেছে পরের ছেলে। আমি এঁটো হাতে দৌড়ে উঠে রান্নাঘরের কোণে লুকিয়ে রইলাম। প্রভা কিছু বলবার আগে কুসুম ঘরের মধ্যে ঢুকে আমাকে দেখতে পেল। বলে, ও কি, কোণে দাঁড়িয়ে আছো কেন? লুকোনো হলো বুঝি? এ ভাত মেখেছে কে অম্বল দিয়ে? প্রভার দিকে আশ্চর্য হয়ে বললে, আচ্ছা প্রভাদি, ও না হয় ছেলে মানুষ, পাগল, তোমারও কি কাণ্ডজ্ঞান হারিয়ে গেল? কি বলে তুমি ওকে ভাত দিয়েছ খেতে? প্রভা অপ্রতিভ হয়ে বললে, কেবল চালতে চালতে করছিল, তাই ভাবলাম অম্বল দিয়ে দুটো ভাত। না, ছি, চলো আমার সঙ্গে খোকা, এই জন্মের এই শাস্তি আমাদের। আবার তা বাড়াবো বামনের ছেলেকে ভাত দিয়ে? চলো, হাতে এঁটো নাকি, খেয়েছে বুঝি? আমি সলজ্জ সুরে বললাম, না। চলো হাত ধুয়ে দিই। কুসুম এসে আমার হাত ধরে বাইরের দিকে নিয়ে যাবার উদ্যোগ করতে প্রভা বললে, আহা, মুখে ভাত কটা মেখে দিলেনি ওকে? সবে অম্বল দিয়ে দুটো মেখেছিল। না, আর খেতে হবে না, চলো। মায়ের শাসনের চেয়েও কুসুমের শাসন বেশি হয়ে গেল। মুখের ভাত ফেলেই চলে আসতে হলো। উঠোনের এক পাশে নিয়ে গিয়ে আমার হাত ধুয়ে দিতে দিতে বলল, তোমার তো খাই খাই বাইবাক কেন খোকা? ওদের ঘরে ভাত খেতে নেই সে কথা মনে নেই তোমার? ছি ছি, ও বেলা কচুরি দেবো এখন খেতে? আর কখনো অমন খেও না। তাও বলি, এই না হয় ছেলে মানুষ, তুমি বুড়ো ধারি, তুমি কি বলে বামুনের ছেলের পাতে? ছি ছি, লোভেরও বলি হারি যায়। বলা বাহুল্য, প্রভা এসব কথা শুনতে পায়নি, সে এদিকেও ছিল না। বললাম, মাকে যেন বলে দিও না। হ্যাঁ, আমি যাই তোমার মাকে বলতে, আমার তো খিদে কাজ নেই না। বললে মা মারবে কিন্তু। মার খাওয়াই ভালো, তোমার তোমার নোলা জব্দ হয় তাহলে। বাড়ি ফিরতেই মা বললেন, কোথায় ছিলে? ওই মোড়ে। আর কোথাও যাসনি তো? না। একদিন কিন্তু ধরা পড়ে গেলাম। সেদিন দোষটা ছিল কুসুমেরই। সে আমাকে বললে, চলো খোকা, বেড়াতে যাই, যাবে? বিকেলবেলা, রোদ বেশি নেই, ট্রাম লাইনের ওপারে যেতে দেখে আমি সভয় বললাম, মা বড় রাস্তা পার হতে দেয় না, বারণ করেছে। চলো, আমি সঙ্গে আছি, ভয় নেই। বড় রাস্তা পার হয়ে আর কিছু দূরে একটা খোলার বস্তির মধ্যে আমরা ঢুকলাম। একটা সরু গলির দুধারে ঘরগুলো। যে বাড়িতে আমরা ঢুকলাম সেখানেও সবাই মেয়ে মানুষ, পুরুষ কেউ নেই। একজন মেয়ে বলল, আইলো কুসমি, কতকাল পরে, বাবা, আমাদেরও কি আর নাগর নেই? তা বলে কি অমন করে ভুলে থাকতে হয় ভাই? আমার দিকে চেয়ে বললে, ই খোকা আবার কি, বেশ সুন্দর দেখতে তো। বামুনের ছেলে, আমাদের গলিতে থাকে, আমার বড্ড ন্যাওটা। বাবা, বসো খোকা, বসো।
ও ছেলে শুধু ভাত খাই, খেতে দাও খুব খুশি। তাই তো, কি খেতে দিই? ঘরে কুলের আচার আছে, দেবো? আমি অমনি কিছুমাত্র না ভেবেই বললাম, কুলের আচার বড্ড ভালোবাসি। কুসুম মুখ ঝামটা দিয়ে বললে, তুমি কি না ভালোবাসো? খাবার জিনিস হলেই হলো। না ভাই, ওর সর্দি কাশি হয়েছে, ও ওসব খাবে বলে না, ও ওসব খাবে না, থাক। আমার মনে ভয়ানক দুঃখ হলো। কুসুম খেতে দিল না কুলচুর। কখন হলো আমার সর্দি কাশি? কুলচুর আমি কত ভালোবাসি। খানিকটা সে ও বাড়িতে বসবার পরে আমরা অন্য একটা ঘরে গেলাম। তারাও আমাকে দেখে নানা কথা জিজ্ঞেস করতে লাগলো। বাড়ির তৈরি সুজি খেতে দিলে একখানা রেকাবি করে, তাও কুসুম আমায় খেতে দিল না, আমার নাকি পেটের অসুখ। সন্ধ্যের খানিকটা আগে আমাকে নিয়ে কুসুম বড় রাস্তা ট্রাম লাইন পার হয়ে এপারে এলো। একখানা ট্রাম আসছিল। আমি বললাম, কুসুম দাঁড়াও, ট্রাম দেখব। শুনতে হয়েছে, তোমার মা বকবে। বকুক, ইস, ছেলে যে ভারী বৃদ্ধি। আচ্ছা কুসুম, তুমি ও কথা বললে কেন? আমার কুলচুর খেতে দিলে না, ওরা তো দিচ্ছিল। তুমি ছেলে মানুষকে বোঝো? কার মধ্যে কি খারাপ রোগ আছে ওসব পাড়ায় তোমায় আমি যার তার হাতে খেতে দেব? যার তার ঘরের জিনিস মুখে করলেই হলো? তোমার কি, কার মধ্যে কী রোগ আছে তুমি জানো? আচ্ছা কুসুম, নাগর মানে কি? কিছু না। কোথা পেলে এই কথা? ওই যে ওরা তোমায় বলছিল। বলুক, ওসব কথায় তোমার দরকার কি? বাজি ছেলে কোথাকার। কুসুম আমায় বাড়ির পথে এগিয়ে দেবার আগে বলল, চলো, কচুরি এতক্ষণ এনেছেও, তোমায় দিই। দাও, আমার খিদে পেয়েছে। কোন সময় তোমার পেটে খিদে থাকে না বলতে পারো? তোমার মাকে যদি সামনাসামনি পাই তো জিজ্ঞেস করি, ছেলের অত নোলা কেন? নোলা আছে তো বেশ হয়েছে, কচুরি দেবে তো? চলো। গজা এনেছ? তা আমি জানি নে, গজা কাল দেব। গলির রাস্তাটা কি নোংরা, বাবারে বাবা। গজা দেবে তো? হ্যাঁ গো হ্যাঁ, এখন কচুরি নিয়ে তো রেহাই দাও আমায়। সে রাত্রে কুসুম আমায় আমাদের কলটার কাছে এগিয়ে দিয়ে চলে গেল। মার কাছে সত্যি কথা বললাম, কুসুমের বাড়ি গিয়েছিলাম, কুসুম কচুরি খেতে দিয়েছে। মা খুব বকলেন। কাল থেকে আমায় বেঁধে রাখবেন বললেন। বাবাকেও রাত্রে বলে দিলেন বটে, তবে বাবা সে কথা খুব বেশি কান দিলেন না এমন মনে হলো। পরদিন সকালের দিকে আমার জ্বর এলো। 4-5 দিন একেবারে শয্যাগত। একজন বুড়ো ডাক্তার এসে দেখে শুনে ওষুধ দিয়ে গেল। জানলার ধারে আমাদের তক্তপোষ পাতা। একদিন বিকেলে দেখি রাস্তার ওপর কুসুম দাঁড়িয়ে আমাদের ঘরের উল্টো দিকের বাড়ির দিকে তাকিয়ে আছে। ওর সঙ্গে মাখন। মাখন এগিয়ে গিয়ে আরও 2খানা বাড়ির পরে একখানা বাড়ির দরজায় দাঁড়িয়ে। আমি ডাকলাম, ও কুসুম। কুসুম পেছন ফিরে আমায় দেখতে পেল। মাখনকে ডেকে বললে, দিদি, এই বাড়ি, এই যে। মা কলতলায়। কুসুম ও মাখন এসে জানলার ধারে দাঁড়ালো। কুসুম বললে, কি হয়েছে তোমার? যাও না কেন? মাখন বললে, কুসুমি ভেবে মরছে, বলে বামন খোকার কি হলো। আমি তাই বললাম চলো দেখে আসি। বললাম, আমার জ্বর আজ 5 দিন। কুসুম বললে, তো মা কোথায়? কুসুম, তুমি চলে যাও, মা দেখতে পেলে আমায় আর তোমাদের ঘরে যেতে দেবে না। আমি সেরে উঠেই যাব, চলে যাও তোমরা। ওরা চলে গেল। কিন্তু পরদিন বিকেলে আবার কুসুম এসে রাস্তার উপর দাঁড়ালো। নিচু স্বরে বললে, যাব? মা ঘরে নেই, বদ্রীনাথ দেব ঘরে ডাল মেপে নিতে গিয়েছে, আমি জানি। এই গেল একটু আগে। আমায় বলে গেল, ছোট খোকার দুধটা দেখিস তো, যেন বিড়ালে খায় না। আমি বদ্রীনাথদের ঘর থেকে ডাল নিয়ে আসি। হাত দেখিয়ে বললাম, এসো। ও জানলার বাইরে দাঁড়িয়ে বললে, কেমন আছো? ভালো, কাল ভাত খাবো। 2টো কমলা লেবু এনেছিলাম, দেবো? ধাও তাড়াতাড়ি, খেও। হ্যাঁ, অসুখ সারলে যেও। যাবো। কাল ভাত খাবে? বাবা বলেছে কাল ভাত খাবো।
কাল আবার আসবো কেমন তো? এসো। আমি না বললে জানলার কাছে এসো না। তাই করব। আমি রাস্তায় চুপ করে দাঁড়িয়ে থাকবো। শীষ দিতে পারো? হুম, আমি হাত দেখালে এসো। পরের দুদিন কুসুম ঠিক আসলো বিকেলবেলা। একদিন প্রভা দেখতে চেয়েছিল বলে ওকেও সঙ্গে করে এনেছিল। প্রভাও দুটো কমলা লেবু দিয়েছিল আমায়। মিথ্যে কথা বলবো না, বালিশের তলায় লেবু লুকিয়ে রেখে দিতাম। মা ঘরে না থাকলে খেয়ে ছিবড়ে ফেলে দিতাম রাস্তার উপর ছুঁড়ে। সেরে উঠে দুদিন কুসুমের বাড়ি গিয়েছিলাম। তারপরেই এক ব্যাপার ঘটল। তাতে আমাদের কলকাতার বাসা উঠে গেল। আমরা আবার চলে এলাম আমাদের দেশের বাড়িতে। মা একদিন সোডা ওয়াটারের বোতল খুলতে গিয়ে হাতে কাঁচ ফুটিয়ে ফেললে। সেই এক রক্তারক্তি কাণ্ড। হাতের কবজি থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটতে লাগলো। বাসার সব লোক ছুটে এলো বিভিন্ন ঘর থেকে। কোণের ঘরের বিপিনবাবু এসে মার হাতে কি একটা ওষুধ দিয়ে বেঁধে দিলে, কিন্তু মায়ের হাত সারল না। ক্রমে হাতের অবস্থা খুব খারাপ হয়ে উঠল। মা আর রান্না করতে পারেন না, যন্ত্রণায় কাঁদেন রাত্রে। ডাক্তার এসে দেখতে লাগলো। আমার মামার বাড়ির অবস্থা ভালো। চিঠি পেয়ে মেজমামা এসে আমাদের সকলকে নিয়ে চলে গেলেন মামার বাড়িতে। আষাঢ় মাসের শেষ, তাল দু একটা পাকতে শুরু হয়েছে। মামার বাড়ির গ্রামে মস্ত বড় একটা পুকুর আছে মাঠের ধারে, তারপরে অনেক তাল গাছ। আমি বেড়াতে গিয়ে প্রথম দিনই একটা পাকা তাল কুড়িয়ে পেলাম, মনে আছে। মার হাত সেরে গেল মামা বাড়ি এসে। ভাদ্র মাসের শেষে আমরা দেশের বাড়িতে চলে এলাম। কলকাতা আর যাওয়া হলো না। বাবাও সেখানকার বাসা উঠিয়ে দেশে চলে এলেন। সুদীর্ঘ 30 বছর পরের কথা। কলকাতায় মিস থাকি। অফিসে কেরানিগিরি করি। দেশের বাড়িতে স্ত্রী পুত্র থাকে। আমার পুরনো কলেজ আমলের বন্ধু শ্রীপতির সঙ্গে বসে ছুটির দিনটা কি গল্প করতে করতে শ্রীপতি বললে, কাল ভাই সন্ধ্যের পর প্রেমচাঁদ বড়াল স্ট্রিট দিয়ে আসতে আসতে দুধারে মুখে রং, হরি বল। আমিও দেখেছি, ওই পথ দিয়েই তো আসি। আমি কিন্তু ওদের অন্য চোখে দেখি। ওদের আমি খুব চিনি। ওদের ঘরে একসময় আমার যথেষ্ট যাতায়াত ছিল। আমার বন্ধু আশ্চর্য হয়ে বললে, তোমার? হ্যাঁ ভাই, আমার মায়েরই বলছি। বিশ্বাস হয় না। আচ্ছা চলো আমার সঙ্গে এক জায়গায়, প্রমাণ করে দেব। বছর 15 আগে একবার নন্দরাম সেনের গলি খুঁজে বার করে মাখনের বাড়ি যাই। কুসুম প্রভা কেউ ছিল না। ওই দলের মধ্যে মাখনে একমাত্র সে খোলার বাড়িতে ছিল তখনও। শ্রীপতিকে নিয়ে আমি চলে গেলাম নন্দরাম সেনের গলিতে। মাখন এখনও সেই বাড়িতেই আছে, একেবারে সনের নুড়ি চুল মাথায়, যকক্ষী বুড়ির মতো চেহারা, একটিও দাঁত নেই মাড়িতে। আমি যেতে মাখন বললে, ইসো ইসো, ভালো আছো? চিনতে পারো? ও মা, তোমায় আর চিনতে পারবো না? আমাদের চোখের সামনে মানুষ হলে ভালো কথা। কুসুমে খোঁজ পেয়েছি। কোথায় কোথায়? শোভাবাজার স্ট্রিটে একটা মেজবাড়িতে ঝিগিরি করে, ঢুকেই বাহাতি, মন্দিরের পাশের ভাঙা দোতলা। আমায় সেদিন নিয়ে গিয়েছিল মন্দিরে নীলের পুজো দিতে, তাই আমায় দেখালে। শ্রীপতিকে নিয়ে সে মেজবাড়ি খুঁজে বার করলাম। সন্ধে তখনও হয়নি। নিচে রান্নাঘরে ঠাকুরকে বললাম, তোমাদের ঝি কোথায় গেল? বাজারে গিয়েছে বাবু, এখনই আসবে। কেন? দরকার আছে। তার নাম কুসুম তো? হ্যাঁ বাবু। একটু পরে একজন লম্বা রোগা ঝি শ্রেণীর মেয়ে মানুষ সদর দরজা দিয়ে ঢুকে রান্নাঘরের সামনে এসে দাঁড়ালো। ঠাকুর বললেও, ও কুসুম, এ বাবুরা তোমায় খুঁজছেন। আমি ঝিয়ের দিকে অবাক হয়ে চেয়ে রইলাম। বাল্যদিনের সেই সুন্দরী কুসুমই। মাখনের মতো অত বুড়ি না হলেও কুসুমও বুড়ি। বুড়ি ছাড়া তাকে আর কিছু বলা যাবে না। ওর মুখ আমার মনে ছিল। সে মুখের সঙ্গে এ বৃদ্ধার মুখের কিছুই মিল নেই। ঠাকুর না বলে দিলে একে সেই কুসুম বলে চেনবার কিছু উপায় ছিল না। কুসুমও আমার দিকে অবাক হয়ে চেয়ে বললে, আমায় খুঁজছেন আপনারা? কোত্থেকে আসছেন? মাখনের কাছ থেকে। কোন মাখন? নন্দরাম সেনের গলির মাখন, বাড়িউলি। ও, তা আমায় খুঁজছেন কেন? চলো ওইদিকে, কথা আছে।
চলুন খাবার ঘরে বসবেন। খাবার ঘরে গিয়ে বললাম, কুসুম, আমায় চিনতে পারো? না বাবু। নন্দরাম সেনের গলিতে আমাদের বাসা ছিল। আমি তখন 8 বছরের ছেলে। আমার বাবা মা ছিলেন ঈশ্বর নাপিতদের বাড়ির ভাড়াটে, মনে হয়। কুসুম এসে বললে, মনে হয় বাবু, তুমি সেই পাগলা ঠাকুর। কত বড় হয়ে গিয়েছ। বাবা মা আছেন? কেউ নেই। ছেলেপুলে কটি? 4-5টি। বসো বসো বাবা। আরও অনেক কথাবার্তার পরে কুসুম আমাদের বসিয়ে বাইরে কোথায় চলে গেল। খানিক পরে চট করে কোথা থেকে একটা শাল পাতার ঠোঙায় খাবার এনে দুখানা থালাতে আমাদের দুজনকে খেতে দিলে। আমারও মনে ছিল না। খেতে গিয়ে মনে হলো বড় বড় হিঙের কচুরি 4খানা। তখনই মনে পড়ে গেল কুসুমের সেই বাবুর কথা, সেই হিঙের কচুরির কথা। মনে এলো 30 বছর পরে আবার সেই লোভী ছেলেটির ছবিও তার কচুরি প্রীতি। কুসুমে নিশ্চয়ই মনে ছিল, কিংবা ছিল না, তা জানি নে। কচুরি খেতে খেতে আমার মন সুদীর্ঘ 30 বছরের ধূসর ব্যবধানের ওপারে আমাকে নিয়ে গিয়ে ফেলেছে একেবারে নন্দরাম সেনের গলির সেই অধুনা লুপ্ত গুড়ের আড়তটা ও রাস্তার কলটার সামনে, যেখানে কুসুম আজও 25 বছরের যুবতী, যেখানে তার বাবু আজও সন্ধেবেলায় ঠোঙা হাতে হিঙের কচুরি নিয়ে আসে নিয়ম মতো। আপনাদের ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করুন নতুন নতুন গল্প শোনার জন্য। ধন্যবাদ সবাইকে।